দর্শক, আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টরস অন কল উইথ বিআরবি হসপিটালস লিমিটেডে কোভিড নন কোভিড সব ধরনের অসুখ নিয়ে আপনাদের নানান প্রশ্ন আর সেই সবের তাৎক্ষণিক সমাধান নিয়ে করোনার সময় আমাদের আয়োজন থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। আজ আমাদের আলোচনার বিষয়ে করোনায় কিডনি রোগীর করণীয়, আর এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর শেখ মইনুল খোকন, কিডনি ফাউন্ডেশন। তাই পরামর্শ পেতে আমাদের ফোন করুন 982405 এই নাম্বারে। সাথে থাকছি টুম্পা হাসান। ডক্টর শেখ মইনুল খোকন, আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। আমরা যে বিষয়টি নির্ধারণ করেছি সেটি নিয়ে বলতে চাই যে করোনা মহামারী কিডনি রোগীর পরিস্থিতি জটিল করছে। দেশের এক গবেষণায় দেখা গেছে যে করোনায় মারা যাওয়া 26% রোগী কিডনি রোগে ভুগছিলেন। একটু জানতে চাইব যে সব কিডনি রোগী যারা করোনায় আক্রান্ত হয়েছেন সবাই কি আসলে রিস্কে থাকেন, নাকি তাদের মধ্যে কেউ কেউ আছেন যারা ঝুঁকিতে থাকেন করোনায় আক্রান্ত হলে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, করোনা ভাইরাস একটি অতি মহামারীর মধ্যেই আমরা যাচ্ছি, এবং এটি বলা বাহুল্য বা বলা উচিত যে এটি আমাদের কোন সিস্টেমকে এবং কোন কোন রোগীকে বেশি আক্রান্ত করছে এটা একদম সুনির্দিষ্টভাবে বলা খুবই কঠিন। তারপর আমরা প্রথম আমাদের করোনা ভাইরাসের সংক্রমণ ঘটে তখন আমরা বলেছি যে যাদের হাইপারটেনশন আছে, যাদের ইমিউনোসাপ্রেসিভ কন্ডিশন রয়েছে, যারা এর মধ্যে বিভিন্ন ধরনের ট্রান্সপ্লান্ট বা অর্গানের বেশিরভাগই যদি করোনা হয় এদের জন্য। আপনি যেটি জিজ্ঞেস করলেন যে আসলে কাদের করোনা ভাইরাস আক্রান্ত, কাদের কাদের কি ঝুঁকি রয়েছে, কিডনি রোগ রয়েছে, এদের কত কাদের সমস্যা করোনা আক্রান্ত হলে কাদের এটা বেশি হতে পারে। দেখুন, করোনা ভাইরাস থেকে আক্রান্ত মানুষ 56% হঠাৎ করে কিডনি বিকল হতে পারে। আমরা যেমন বলি যে হসপিটালে হওয়া রোগীদের বিভিন্ন কারণে তাদের কিডনি বিকল হয়, এরকম শতাংশ প্রায়, কিন্তু করোনা ভাইরাস থেকে হঠাৎ করে কিডনি বিকল হওয়ার শতাংশ 6.9 এবং জানেন যে যাদের কিডনি রোগ থাকে এরা কারণেই, এদের খাদ্য অভ্যাসের কারণে এবং রোগাক্রান্ত হওয়ার ক্ষমতা কম থাকে। এটা আপনি দীর্ঘস্থায়ী কিডনি রোগের ক্ষতি যারা ট্রান্সপ্লান্ট করেন তাদের কথা বলে, এদের যদি করোনা ভাইরাস আক্রান্ত হয় তাহলে এটা কিন্তু উচ্চ ঝুঁকিতে পড়ে যায়। এবং আরও কয়েকজন নিশ্চয়ই এর মধ্যে পড়ে এই ক্রাইটেরিয়াতে। আপনার কাছে জানতে চাইব সেই বিষয়টি, কিন্তু আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়ে গেছেন, তার কাছ থেকে একটু প্রশ্নটি নিয়ে আসতে চাই। দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি বলুন, শুনছি। জি আমি লক্ষ্মীপুর থেকে বলছি, আমার নাম জহিরুল ইসলাম। জি বলুন। আচ্ছা, আপনি আবার চেষ্টা করতে থাকবেন। দর্শক, আমরা আমাদের আলোচনায় ফিরে যেতে চাই। আমি উচ্চ ঝুঁকিতে যারা আছেন তাদের কথা বলছিলাম। আপনি ডায়ালাইসিস করছেন এমন পেশেন্টদের কথা বলছেন, নতুন কিডনি সংযোজন হয়েছে যাদের, তাদের অবস্থাটা কি? তারাও কি আসলে একটু বেশি সতর্ক থাকবেন এই সময়টায়? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। দেখুন, যারা দীর্ঘস্থায়ী কিডনি রোগে আক্রান্ত হয় এবং ট্রান্সপ্লান্ট ডায়ালাইসিস লাগছে, এদের সবাই উচ্চ ঝুঁকিতে রয়েছে। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন সহজ বাংলায় কেন এরা উচ্চ ঝুঁকিতে রয়েছে, আমি যদি বলার চেষ্টা করি, দেখুন, যারা দীর্ঘস্থায়ী কিডনি রোগে ভুগছেন এদের কিন্তু প্রোটিন রেস্ট্রিক্ট করতে হয়। আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার অন্যতম উৎস, আর যারা প্রোটিন খায় তারা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। আপনি ডায়ালাইসিস যারা করে এদের মধ্যে ডায়ালাইসিস লস হয়, একই সাথে এদের খাওয়ায় অরুচি থাকে, যেটা কম থাকে। আপনি ট্রান্সপ্লান্টের কথা বলছেন, যে ট্রান্সপ্লান্টটা রিজেক্ট না হয়ে যায় সেটির জন্য আমরা সাধারণত স্পেসিফিক ড্রাগ দিই, যে কারণে তারা এমনিতেই রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। বললাম যে দীর্ঘস্থায়ী কিডনি রোগীরা প্রোটিন কম খান, এদের জন্য থাকে। আমি যেটা বলছিলাম যে যারা ডায়ালাইসিস করেন এতে প্রোটিন লস হয় এবং এদের অনেকেরই খাওয়ায় অরুচি থাকে। যদিও আমরা বলে দেই বা বলে থাকি যে ডায়ালাইসিস যারা করেন এদের উচ্চ প্রোটিন খেতে হয় বেশিরভাগ করে, কিন্তু সাধারণত রোগীদের খাওয়া অরুচি থাকে এবং ডায়ালাইসিসের সময় কিছু পরিমাণ প্রোটিন লস, যারা ট্রান্সপ্লান্ট করেছেন এটা রিজেক্ট না হয়ে যায় সেটার জন্য আমরা সাধারণত ইমিউনোসাপ্রেসিভ ড্রাগস দিয়ে থাকি, যে কারণে রোগী এমনিতেই রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা কম থাকে।
এর মধ্যে যদি আমাদের কমত হয় তাহলে কিন্তু পরিস্থিতিটা ঠিক রোগীর ক্ষেত্রে কিছুটা খারাপ হয়ে যায়। আমরা সাধারণত বলি যেমন আপনি যাচাই কোনো ডায়ালাইসিস রোগী যদি করোনা ভাইরাস আক্রান্ত হয় তাহলে করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার আমরা যেমন সবসময় করে চিকিৎসা নেই, যার ক্ষেত্রে তার প্রেজেন্টেশনটা যেমন ক্ষেত্রে আমরা সেভাবে চিকিৎসা পরিকল্পনা করে থাকি। প্রথম কথাটা তাকে অবশ্যই ডায়ালাইসিস কন্টিনিউ করতে হবে, রুটিন ডায়েট নিতে হবে এবং প্রয়োজনে নিজেকে অন্যান্য প্যারামিটার গুলো দেখে রেটিং ডিলেমাস অন্যান্য প্যারামিটার গুলো দেখি সেটা তার ক্ষেত্রে আমরা চিকিৎসা ব্যবস্থা নিতে হবে। কিন্তু এই যে আপনি বলছিলেন যে ডায়ালিসিস যারা নিচ্ছিলেন বা নিতে হচ্ছে তাদের নিয়ে যেতে হবে, কন্টিনিউ করতে হবে, কিন্তু যেহেতু করোনা মহামারীর সময় চলছে এমনও দেখা গেছে যে ডায়ালিসিস করাতে যেও করোনায় আক্রান্ত হচ্ছে, সেক্ষেত্রে আসলে ডায়ালিসিস যারা করাতে যাবেন কি কি প্রিকশনস আসলে তাদের গ্রহণ করা উচিত? আপনি একটি চমৎকার প্রশ্ন করেছেন। আসলে আমরা সবসময় চিন্তা করি রোগ নিয়ে, আমরা সাধারণত রোগাক্রান্ত মানুষ নিয়ে চিন্তা করি, কিন্তু আমাদের মানুষ যেন রোগাক্রান্ত না হয় সেটার জন্য কি করা উচিত এটা খুব কম মানুষের চিন্তা করে। আপনি যেটা বলছেন, আপনি যেটি বলছিলেন যে আহ, যারা ডায়ালাইসিস করতে আসেন তাদের ক্ষেত্রে কি ধরনের প্রিকশন মেনটেন করার প্রয়োজন, আমি বলে থাকি যে আহ, আমরা নিয়মিত যেগুলো অন্যান্য রোগীদের ক্ষেত্রে বলি তাদের ক্ষেত্রেও তাই বলবো যে আপনি আমাদের মতো দেশে হয়তো সামাজিক দূরত্ব মেনটেন করা খুবই কঠিন, সেক্ষেত্রে করা উচিত, বারবার হাত ধুতে করা উচিত। আপনি যখন ডায়ালাইসিস সেন্টারে আসবেন আসার পরবর্তী আপনাকে চিন্তা করতে হবে আপনি যেন বেশি মানুষের সংস্পর্শে না আসেন। জ্বর, হাঁচি, কাশি রয়েছে বা করোনা ভাইরাসের উচ্চ ঝুঁকি রয়েছে এমন মানুষের সংস্পর্শে আপনি না আসেন। আপনি হয়তো খুব সিনসিয়ারলি হসপিটালে আসলেন, হসপিটালে আসার পরে আপনি ডায়ালাইসিস যেসব ডায়ালাইসিস আমরা যদি কিডনি ফাউন্ডেশনের কথা বলি, আমি সকল কিছু ব্যবস্থাপনা করার চেষ্টা করেছি যাতে আমাদের কোনোভাবে করোনা ভাইরাসে আক্রান্ত না হন। আমরা সাধারণত জি, আমাদের ডায়ালাইসিস শুরু করার আগে আমরা স্ক্রিনিং করে থাকি যে কারো আপনারা সেই ব্যবস্থাগুলো নিয়ে থাকেন। আমাদের সাথে কিনা। এরই মাঝে একজন দর্শকও যুক্ত হয়ে গেছেন, তার কাছ থেকে একটু প্রশ্নটি নিয়ে আসতে চাই। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন। জি, আমি কামরুজ্জামান বলছি জালকাঠি থেকে। জি বলুন। আমার ওই যে মাঝে মাঝে ব্যথা হয় পিছন সাইডে খালি পেটে, আবার সামনে দিয়া ওই যে আপনার দুই ঠ্যাঙের চিপার উপর থেকেও ব্যথা হয়, প্রসাবে একটু মাঝে মাঝে জ্বালা পড়া করে। আচ্ছা আপনার এজটা বলবেন। আমার এজটা 38। 38। আচ্ছা আপনার আর কোনো স্বাস্থ্য সমস্যা কি আছে? ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশারের সমস্যা কি আছে? প্রেশারের সমস্যা আছে। প্রেশারের সমস্যা আছে। আচ্ছা আর একটু বলবেন যে এই সমস্যাটা আপনি কতদিন থেকে ভুগছেন? আমি এই কিছুদিন ধরে এই সমস্যাটা বেশি দেখা যাচ্ছে। আপনার 4-5 মাস ধরে এই যে প্রস্তাবে অনেক সময় একটু জ্বালা পড়া হয়, সমস্যা হয়। ধন্যবাদ। দেখেন ওনার যেটি বললেন যে উনি দীর্ঘদিন ধরে প্রেশার, হাই প্রেশার, উচ্চ রক্তচাপ রয়েছে ওনার লোয়ার অ্যাবডোমিনাল পেইন বা তলপেটে ব্যথা দুই পাশে, এবং উনি যেটা বললেন যে ওনার আমাদের দেশে আমাদের মতো দেশ যারা যারা একটা নির্দিষ্ট অর্থনৈতিক সীমার নিচে বসবাস করছে এই সকল দেশে সাধারণত মানুষের মধ্যে প্রদাহ বা প্রস্রাবে ইনফেকশনের চান্সটা অনেক বেশি থাকে। কারণ আপনি দেখুন যে আমাদের দেশে মানুষজন যে ধরনের ওনারা লিড করে এখানে যে পরিমাণ পানি খাওয়ার প্রয়োজন এই পরিমাণ পানি খাওয়া হয়ে ওঠে। তো আমি যেটা ওনাকে বলবো, প্রথমত আপনি যেটা বললেন প্রস্রাবে জ্বালা পড়া, প্রস্রাবে যেটা করা উচিত যে আপনি বেশি পরিমাণ পানি খাওয়া উচিত আগে থেকে, বা যদি আপনার হার্টের কোনো সমস্যা না থাকে এটার জন্য আপনাকে পানি পরিমিত খেতে হয়, এরকম কোনো সমস্যা না থাকে আপনি প্রথম উচিত যে পানি বেশি করে খাওয়া। এতে যদি আপনার প্রস্রাবের প্রদাহ বা প্রস্রাবে জ্বালা পড়া কমে যায় তাহলে বুঝবেন যে আপনি পানি কম খাওয়ার কারণে হয়, এটা অনেক দিন হতে পারে। আর আপনি যদি অনেকদিন পানি কম খাওয়া পড়া হয়, এতে সাধারণত যদি কোনো কিডনি রোগ নাও থাকে আপনি দীর্ঘ সময় পানি কম খাওয়ার কারণে এই প্রস্রাবে জ্বালা পড়া থেকে দীর্ঘস্থায়ী ভাবে প্রস্রাবের ইনফেকশন থেকে কিডনি বিকলতা কাজ বেশি করে পানি খান, এতে যদি প্রস্রাবের জ্বালা পড়া কমে যায় তাহলে খুবই ভালো, না হয় আপনার নিকটস্থ কোনো চিকিৎসকের সাথে শরণাপন্ন হন। খুব ছোট একটি পরীক্ষা আমরা বলি যে রুটিন এক্সামিনেশন টেস্ট, এটি করে দেখবেন যে আপনার
প্রস্রাবে কোনো ইনফেকশন রয়েছে কিনা, ক্ষেত্রে আপনাকে সেভাবে চিকিৎসা প্রদান করবেন। আমরা সাধারণত কোনো চিকিৎসাকে বলি না, সরাসরি অনলাইন বলার চেষ্টা করি না, কারণ এতে অনেক সময় এই মানুষ বিভিন্নভাবে গ্রহণ করে থাকতে পারেন। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আরেকজন দর্শকও যুক্ত হয়ে গেছেন এই মাঝে, তার কাছ থেকেও প্রশ্নটি নিব। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে Please. প্রশ্নটি করে ফেলুন। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি, আমি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলা থেকে বলছি, নুরুল আলম খান। আচ্ছা, ডাক্তার সাহেব, আমার ছোট ভাই। ডাক্তার সাহেবের কাছে আমার একটা পরামর্শ চাইতেছি, সেটা হলো যে আপনি কিডনির ক্রিটিনাইন পরীক্ষা করানোর পরে ক্রিটিনাইনের পয়েন্ট আসছে আপনার 1.3। তো এই ক্ষেত্রে আমি কোনো ধরনের রেস্ট্রিকশন মেনে চলবো কিনা? আপনার ডাক্তার বয়সটা সাহেবের কাছে- বলবেন, বয়সটা। জি, আমার বয়স 45 বছর। আর কোনো স্বাস্থ্য সমস্যা কি আছে? আমার ডায়াবেটিস মাঝে বা মাঝে- প্রেশার? না, ডায়াবেটিস প্রেশার নাই, মাঝে মাঝে মাজা ব্যথা হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমরা ফিরছি। ডক্টর খোকন, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছিলেন তার সমস্যার কথা। আপনার পরামর্শ কি থাকবে? হ্যাঁ হ্যাঁ উনি যেটা বললো যে মাঝে মাঝে মাজা ব্যথা হয়। দেখুন, আমাদের দেশে আমরা সাধারণত একটু ব্যথা হলেই ওষুধ খাই, ফার্মেসি থেকে নিয়ে ওষুধ খাই। হয়তো কিছু ড্রাগস রয়েছে যেগুলো আমরা হয়তো ওটিসি ড্রাগ বা ওভার দ্য কাউন্টার আমরা ফার্মেসি থেকে নিতেই পারি। তবে মাথায় রাখতে হবে, যেহেতু অনেক রকমের ব্যথানাশক ওষুধ রয়েছে, অনেক ব্যথানাশক কাজ করে স্টেরয়েড ওষুধে। তাহলে প্রথমত যে ব্যথা হলেই আমরা হয়তো, আপনি দেখবেন যে হয়তো তার প্রেসক্রিপশন নাই, কিন্তু আপনি দেখবেন যে সে সামান্য ব্যথা, অনেক উচ্চ মাত্রার ব্যথানাশক ওষুধ খেয়ে হয়তো তার হঠাৎ করে অথবা দীর্ঘদিন যাবত উনি হয়তো কোনো একটা ব্যথানাশক ওষুধের কারণে ওনার কিডনি বিকল হচ্ছে। তাহলে উনি যেটা বললেন যে ওনার বয়স 45 এবং ওনার বললেন যে যেটা আমাদের জানা এরপরে প্রয়োজন ছিল যে করলে ভালো হতো যে উনি কখনো রুটিন ইউরিন টেস্ট করেছেন কিনা, যাচ্ছে কিনা, বা সেখানে আরবিসি যাচ্ছে কিনা। যেহেতু বলেছে কোনো প্রেশার নাই, তাহলে ওনার একটি আন্দাজ যদি দেখতে পারেন যে কিডনি সাইজ কেমন রয়েছে, একই খানিকা রয়েছে, যদি সেগুলো করানো যায় তাহলে আমরা হয়তো সুনির্দিষ্টভাবে বলতে পারবো। তবে হ্যাঁ, আপনি যেহেতু বলেছেন যে আপনার কিডনি 1.3, এর আগে রেফারেন্স ভ্যালুটা দেখা উচিত যে উনি যে ল্যাব থেকে করেছেন কত, সেটি যদি আপনার নরমাল রেঞ্জের উপরের দিকে থাকে তাহলে হয়তো এটা নিয়ে খুব বেশি টেনশন করার দরকার নেই। আবার মাথায় রাখতে হবে একটা বডির প্রোটিন মাসের সম্পর্কিত, যার শরীরে প্রোটিনের পরিমাণ যে বেশি থাকে তার কিডনির পরিমাণ বেশি থাকতে পারে। ওনার বিএমআই বা বডি মাস ইন্ডেক্স কেমন রয়েছে সে সাথে কিডনির সম্পর্ক বাড়ে, কারণ যার ওজন যত যার বেশি তার তত বেশি কিডনি আনুপাতিক হারে বেশি থাকতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই বিষয়ে আমি আরেকটু জানতে চাইবো যে ক্রিয়েটিনিন ভ্যালু যেটা আপনি বলছিলেন, লেভেল যেটার কথা, সেটা আসলে একটু নর্মাল মানুষের ক্ষেত্রে কত থাকে এবং কোনটা দেখে আসলে আমরা বুঝতে পারবো যে আমাদের একটু ডাক্তারের কাছে একটা এক্সামিনের সময় এসেছে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। ক্রিয়েটিনিনের মাত্রা সাধারণত আমরা আলাদা বলে থাকি এবং ইউনিট হিসেবে আলাদা বলে থাকি। আমি যদি আপনাকে হিসেবে বলে থাকি সেক্ষেত্রে সেটি পুরুষদের জন্য 7 থেকে 1.35 পর্যন্ত, নারীদের ক্ষেত্রে সেটা কিছুটা কম, সেটা 0.5 থেকে 1.04 এরকম থাকে যদি আমরা মিলিগ্রাম পার ডিএল বা ডেসিলিটার হিসাবে ইউনিটে। আর যদি মাইক্রোমোল পার লিটার হিসাবে আমরা পুরুষদের ক্ষেত্রে 110 পর্যন্ত, নারীদের ক্ষেত্রে নরমাল। তবে হ্যাঁ, জি, আপনি বিরতিতে যাবার আগে একটি কথা বলছিলেন যে কিছু স্পেসিফিক ড্রাগসের কথা বলছিলেন, যে পেইন কিলার, বিশেষ করে যে আপনি বলছিলেন যে পেইন কিলার খেলে পরে সমস্যা হতে পারে কিডনি রোগীদের। তো আসলে ডক্টরের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া উচিত না, কিন্তু যারা করোনায় আক্রান্ত তারা তো মেডিসিন হিসেবে অনেকেই অ্যাজিথ্রোমাইসিন, আইভারমেকটিন, ডক্সিকেপি জাতীয় ওষুধগুলো খাচ্ছেন, সাথে প্যারাসিটামলও খাচ্ছেন জ্বরের কারণে। তাদের জন্য আসলে কোনো সমস্যা হতে পারে কিনা? ধন্যবাদ আপনাকে। যে কয়েকটি ড্রাগসের কথা বললেন, আইভারমেকটিন, ডক্সিসাইক্লিন, এজিথ্রোমাইসিন, প্যারাসিটামলের কথা বলেছেন। প্যারাসিটামল একটি চমৎকার ঔষধ যেটি
যদি কারো লিভারের সমস্যা না থাকে তাহলে তারা আমরা এখন পর্যন্ত প্যারাসিটামল থেকে লিভার কিডনি আক্রান্ত হয় এমন কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। আরেকটি বিষয় হলো আপনি যেগুলো কথা বলেন যেমন এজিথ্রোমাইসিন, আপনি দেখেছেন যে করোনা মহামারীর সময় একদম প্রথম দীক্ষার কথা যদি আপনাকে বলে কথা, তখন তো বাজারে এজিথ্রোমাইসিন পাওয়া যাচ্ছিল না। তখন আইভারমেকটিন ডক্সিসাইক্লিন কথা অনেক মাঝখান দিয়ে অনেকবার কথা হচ্ছে, কিন্তু ভালো রেসপন্স করছে না। আইভারমেকটিন ডক্সিসাইক্লিন বা এজিথ্রোমাইসিনে কোভিড-19 কোনো নির্দিষ্ট ডক্টর যদি মনে করেন যে তার কোনো রেসপিরেটরিটাকে এটাতে অ্যান্টিবায়োটিক দরকার পড়ে এজিথ্রোমাইসিন দিতে পারে। হ্যাঁ, আরেকটি কথা আপনি যেটি বললেন যে কিডনির সম্পর্ক কতটুকু, হ্যাঁ দেখুন বলে থাকি যে কোনো ওষুধই যেগুলো আপনার প্রয়োজন নেই সেই ধরনের কোনো ওষুধই আমরা এখন যদিও আইভারমেকটিনের সাথে কিডনির এরকম সুনির্দিষ্ট কোনো তথ্য এখন পর্যন্ত আমরা পাইনি। তারপরেও অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ইস্যু বিশ্বে একটি বড় আমরা যেমন যদি করোনা থেকে বড় মহামারী হতে পারে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সের কারণে হয়তো আমরা পৃথিবীতে হয়তো তখন এখন হয়তো আমরা ভাইরাসের সাথে যুদ্ধ করছি, তখন হয়তো ব্যাকটেরিয়ার সাথে যুদ্ধ করতে হবে। এখন আমরা হয়তো নানা ওষুধ নানা প্রয়োজনে হয়তো হাতের কাছে কোনো ওষুধে পাবো না যেটার মাধ্যমে এটা দিয়ে আমরা, তাই আমি বলবো যে অপ্রয়োজনীয় চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধই গ্রহণ করা উচিত নয়। সেটি কিডনিতে সমস্যা করতে পারে, এটি লিভারে সমস্যা করতে পারে, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে সমস্যা করতে পারে। আমরা হয়তো বলবো একই ওষুধ হয়তো দেখুন আমরা অনেকগুলো ড্রাগস এর কথা বলি যেগুলো আমরা কিডনির জন্য দেই, যেগুলো তো কিডনি একটু বাড়তেও পারে, কিন্তু সেই বাড়ার তুলনায় আমার বেনিফিট বেশি দেখে আমরা সেটা ব্যবহার করে থাকি। কিন্তু আপনি অপ্রয়োজনে এমন কোনো ওষুধ ব্যবহার করার প্রয়োজন খুব লাভ কম করবে কিন্তু লস বেশি করবে, সেটা যে কোনো ওষুধ। আর ব্যথার ওষুধের কথা আপনি যেটা বললেন যে ব্যথানাশক, হ্যাঁ অনেকগুলো ওষুধ রয়েছে ব্যথানাশক ওষুধ যেগুলো আমরা হয়তো নিয়ন্ত্রিত আকারে দিলে আমাদের ব্যথা কমবে। অপ্রয়োজনীয় আমরা না চিন্তা করে না হিসাবে আমার শরীরে কোনো করলে কিডনি যেমন বিকল হতে পারে, তেমনি আমাদের শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ। আপনি জানেন যে ব্যথানাশক ওষুধের কারণে প্রতি বছর বাংলাদেশে একটা পেপটিক আলসার হয়, বিশাল সংখ্যক জনগণের অনেকগুলো রোগীতে আপনার পারফোরেশন পর্যন্ত হয়ে যায়। এদের দীর্ঘস্থায়ী ব্যবহারের কারণে আপনি জানেন যে আমাদের। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে ডক্টর শেখ মইনুল খোকন, আপনার মূল্যবান সময় থেকে আজ আমাদের সময় দিয়েছেন। আদর্শ গিয়েছিল ডক্টরস অন কল উইথ বিআরবি হসপিটাল লিমিটেডের আজকের আয়োজনে। দেখা হবে আগামীকাল, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।